হ্যাঁ শ্যামলদা নমস্কার, আমি অনির্বাণ কথা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার, বলুন। আমাদের তো ডিএ মামলার রায়ও এখন ও সেই তো শীত ঘুমে চলে গেছে। আপনি ভাবুন, হুম 10 বছর ধরে একটা মামলা চলছে। হুম তা এটা কি, এটা জটিল কোনো ব্যাপার না, খুব কঠিন বিষয় তা নয়, হুম সিম্পল জিনিস। হুম যে সংবিধানে 309 নম্বর ধারা অনুসারে রূপা 2009 তৈরি করেছিলেন বামপন্থ সরকার, হুম সেখানে পূর্বতন অর্থমন্ত্রী ডক্টর অসীম দাশগুপ্ত, ডক্টরটা কিন্তু আসল হুম ওই হুম হুম, ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির নয়। ঠিক। তা যাই হোক, ডক্টর অসীম দাশগুপ্ত তিনি বলেছিলেন রাজ্য কর্মীদের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে 2বার ডিএ দেয়া হবে, সেটা ওই রূপাতে লিপিবদ্ধ করে গিয়েছিলেন। হুম এটা একটা কনস্টিটিউশনাল কমিটমেন্ট, হুম এটা তুমি মেনে নাও। হুম এটা তুমি আগের সরকার সেই অনুসারে দিচ্ছিলেন, বর্তমান শাসক দল আসার পরে সরকার দিচ্ছে না, এইটা তুমি দাও, বকেয়া টাকাটা দিয়ে দাও। আর যেহেতু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স সারা ভারতে গ্রহণযোগ্য হুম একটা ফর্মুলা ডিএ দেওয়ার ক্ষেত্রে, এবং এই পশ্চিমবঙ্গ সরকারও 1 এপ্রিল 1979 থেকে হুম এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে মান্যতা দিয়েছেন। এই কমিশন তৈরি হয়েছে অল ইন্ডিয়া প্রাইস হুম কনজিউমার প্রাইস ইন্ডেক্সের উপরে। দিল্লি চেন্নাইয়ে দিয়ে দেওয়া হয় অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের উপরে। হুম। তাই এটাকে আম, সূচক হিসেবে গ্রহণ করে দিয়ে দেওয়ার ব্যবস্থা হোক, এই তো সিম্পল দাবি। হ্যাঁ, আর দাদা শ্যামল, দিল্লি চেন্নাইয়ে আমি আপনাকে একটা জিজ্ঞাসা করছি এই প্রসঙ্গে। আচ্ছা, বলছি যে আপনার বি আর আম্বেদকর যিনি সংবিধান লিখেছিলেন, আমি তো আগের দিনও আপনার শ্যামলদাকে এই মলয়দাকে প্রশ্নটা হুম, করেছিলাম যে বি আর আম্বেদকর সংবিধান লিখেছিলেন এবং আপনার বাল্মীকি মুনি রামায়ণ লিখেছিলেন। তো এতদিন তো মনে হয় তাদেরও লাগেনি। আপনারা ছটা মামলায় জিতে আছে এবং সুপ্রিম কোর্টে এর মধ্যে একটা ইন্টারিম অর্ডার হয়েছিল, আপনাদের 25% ঠিক হয়েছিল যে অ্যাডভান্স দিয়ে দেবে। তো এতদিন লাগার পেছনে কারণটা কি মনে হয়? মানে একটা তো কারণ থাকে। কারণ তো নেই। মাননীয় বিচারপতিরা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বা অন্য বিভিন্ন লোয়ার কোর্টের যে অ্যাডমিনিস্ট্রেশন, হুম তারা কি এইটা বোঝেন যে আদালতের দীর্ঘসূত্রতার জন্য হুম কি ভয়ঙ্কর সমস্যায়, কি ভয়ঙ্কর অবিচারের শিকার হচ্ছেন বিচার প্রার্থীরা? আপনি জানেন, হুম আপনি একদিন এইটা নিয়ে একটা সাক্ষাৎকার নেবেন, আমি আপনাকে বলবো, আপনি কি হুম জানেন যে এখন জেলে যে সমস্ত বিচারাধীন বন্দী আছেন, হুম তাদের মধ্যে সাজাপ্রাপ্ত বন্দির 3 গুণ হচ্ছে বিচারাধীন বন্দী। তারা বছরের পর বছর, কেউ 10 বছর, কেউ হুম, 5 বছর, কেউ 15 বছর তারা জেলে পড়ে আছে, তাদের মামলাটা বিচার হয়নি। এদের মধ্যে কত অসংখ্য মানুষ, তারা নিরপরাধ, হুম। তারা যখন বিচার হবে তারা মানে নির্দোষ বলে গণ্য হবে, তা হুম। তারা বিনা বিচারে জেল খেটে যাচ্ছেন। না আপনি কি শ্যামলদা, বলবেন? আপনাকে আমি একটু থামিয়ে একটা কথা বলি। সেটা আপনি যেটা বলছেন সেটা নিয়ে নিশ্চয়ই আমি এপিসোড করব, আপনার কাছ থেকেই তথ্য সমৃদ্ধ আমি বক্তব্য শুনবো। আমার বক্তব্য হচ্ছে ওই পার্টটা আমি আসছি না। আমার বক্তব্য হচ্ছে সেখানে নয় বিচারপতিদের অপ্রতুলতা হতে পারে, দীর্ঘসূত্রিতা, কিন্তু আপনাদের এটা তো ফাইনাল শুনানি শেষ হয়ে গেছে বোধহয় 2.5 মাস হয়ে গেল। হ্যাঁ, আর আপনি ভাবুন, কোনোটারই কোনো ব্যাখ্যা নেই। হুম প্রথম 10 বছর ধরে এই মামলাটা চলবে কেন? হুম আমাদের হাইকোর্টেতে নিশিতা মাত্রে, তখন প্রধান বিচারপতি, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি, তার বেঞ্চে মামলা। আমরা সবাই জানি যে রিটায়ারমেন্টের আগে শুনানি শেষ হয়ে গেছে, তিনি রায় দিয়ে যাবেন। হুম রিটায়ারমেন্টের আগে তিনি হঠাৎ বললেন যে তিনি রায় দিচ্ছেন না, পরের বেঞ্চ দেবে। হুম আমাদের আবার শূন্য থেকে শুরু হলো। তা হুম একজন বিচারপতি কেন তার এই অধিকার থাকবে যে শুনানি শেষ হয়ে যায় একটা মামলায় তিনি রায় না দিয়ে অবসর নিয়ে নেবেন? কেন বিচার প্রার্থীরা এর জন্য ক্ষতিগ্রস্ত হবে? না হুম হলে তো আমাদের মামলার রায় কবে হয়ে যেত, হুম আজকে। তারপরে ধরুন এই দীর্ঘদিন ধরে মামলা চলছে সুপ্রিম কোর্টে। 2022 সালের 28শে নভেম্বর থেকে হুম মামলাটা স্রেফ পড়েছিল, মাননীয় বিচারপতিরা যে যে ডিভিশন বেঞ্চে এসেছে তারা শোনেননি। হুম কেন শুনবেন না? কিসের জন্যে? আমরা শুধু কলকাতা থেকে দিল্লিতে যাব দিনের পর দিন, আর তাদের মনে হলো তারা শুনবেন না? হুম বিচারপতিদের, মাননীয় বিচারপতিদের এই ডিসক্রিপশন থাকার তো কোনো আম, আম, যৌক্তিকতা নেই। নেই না। এভাবে কত মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলুন তো। তারপরে ঠিক। যাও বা মামলা শোনা হলো, ইন্টারিম একটা অর্ডার হলো, সেই ইন্টারিম অর্ডার সরকার মানলেন না। আইনের অত কচকচি দাদা বুঝি না, হুম কিন্তু আমরা সকলেই আশা করেছিলাম যখন রাজ্য সরকার 25% ডিএ দিয়ে দেওয়ার নির্দেশটা মানলেন না, তার বিরুদ্ধে আমরা আদালত অবমাননার মামলা করলাম। সুপ্রিম কোর্ট একটা দৃষ্টান্তমূলক নির্দেশ দেবেন,
যাতে রাজ্য সরকার ভবিষ্যতে সুপ্রিম কোর্টের নির্দেশ না মানার ঔদ্ধত্য না প্রদর্শন করতে পারে। কিন্তু আমরা কি দেখলাম? কিছুই হলো না। না, সে রায় এখনো, সে মামলা এখনো পেন্ডিং দেখাচ্ছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে। আইনি ভাবুন। বিষয় আমরা জানি না, কিন্তু এটা তো আমাদের প্রত্যাশা। মানে মানুষের কাছে তো এই বার্তাটা চলে গেল যে সুপ্রিম কোর্টের নির্দেশ না মানলেও রাজ্য সরকারের কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না। তারপরে ধরুন রায় সেই কোন সেপ্টেম্বরে শুনানি শেষ হয়ে গেছে, আজকে ডিসেম্বর মানে মাঝামাঝি চলে এলো। এরপরেও রায়ের কোনো রকম উল্লেখ নেই। কর্মচারীরা আমাদের ফোন করেন, বলেন, উদ্বেগ প্রকাশ করেন, হতাশা প্রকাশ করেন। স্বাভাবিকভাবে আপনি ভাবুন, আমাদের 10 কাছেও তো বছর। অনেকে ফোন করছে, মেসেজ করছে, বলছে কিন্তু কি যে করব? এটা দাদা দিদির সেটিং। হ্যাঁ, বা এখন সুপ্রিম কোর্টের এইগুলো তো বিচারপতিদের সম্পর্কে যে ধরনের মন্তব্য তারা করছে এটা অনভিপ্রেত, কিন্তু তারা মনের জ্বালা থেকে বলছে দাদা আমরা তো কালকে সকালে উঠে আমাদের প্রাণ থাকবে কিনা জানি না, আমরা অবসরপ্রাপ্ত, বয়স হয়েছে, ওষুধ কিনতে পারছি না। কিন্তু আমাদেরও তো একটাই প্রশ্ন, হুম। যে মামলার রায় আজও কেন বেরোচ্ছে না? হুম। হ্যাঁ, মামলার রায়টা অনেক বড় হবে, লিখতে সময় লাগবে, কিন্তু সেটা কত? সেই কাজেই কি বলবো বলুন? আর মানে আর বলার কিছু নেই। এই যে মানে সব পরিস্থিতি, যেমন যেন সবার উপরে যেন আস্থাটা মানুষ হারিয়ে ফেলছে। এটা আসলে মুশকিল হচ্ছে যোগ্যরা যদি সম্মান না পায়, হুম। যোগ্যরা যদি চেয়ারে না বসে, হুম। মানুষকে ভাবতে হবে। আপনি দিনের শেষে এর জন্য যদি দায় কারোর উপর চাপাতে হয়, হুম। সেটা কিন্তু মানুষের ওপর। আপনি যদি বলবেন কেন, মানুষ যদি জনপ্রতিনিধি নির্বাচন করার সময়, হুম। এমএলএ এমপি নির্বাচন করার সময়, হুম। পঞ্চায়েতের জনপ্রতিনিধি, পুরসভার জনপ্রতিনিধি নির্বাচনের সময় হুম। যদি ভালো মানুষ, কাজের মানুষ, সৎ মানুষ, স্বচ্ছ মানুষদের নির্বাচন না করে দুর্নীতিযুক্ত মানুষ, অমানুষ তাদেরকে যদি নির্বাচন করেন, তাহলে তারা শাসন ক্ষমতায় থাকলে তো এই ঘটনা ঘটবে। খুব স্বাভাবিক। তা কাজেই মানুষকে এগিয়ে আসতে হবে। কারণ আমি যেটা আজকে যে আমার মানে মূল্যায়ন, হুম। তাতে আম, আদালতে খুব বেশি কিছু হবে না। না। কারণ আদালতে মানুষের কান্না, আদালতে ওই আদালতের প্রাচীরের বাইরে থেকেই ধাক্কা খেয়ে ফিরে আসে, লাগে না। তারপরে আদালতের যা নিয়ম, আজকে যদি লোয়ার কোর্টে একজন জয় নেয়, জয় পান, দীর্ঘদিন মামলা লড়ার পরে সেটা আহ, জেলা আদালতে আসবে, জেলা আদালতের হলে হাইকোর্টে আসবে, হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে আসবে, সেখানে হলে আবার ডিভিশন বেঞ্চে, হুম। তারপর সুপ্রিম কোর্টে। স্বাভাবিকভাবে যারা গরিব, যারা সাধারণ মানুষ, যারা নিম্নবিত্ত, তাদের পক্ষে এই মহার্ঘ ন্যায় কেনা সম্ভব নয়। হুম। হুম। কাজেই ওই বিচার ব্যবস্থা নিয়ে আমি খুব একটা ভাবিত নই। ও বঙ্কিমচন্দ্র বলে গিয়েছিলেন যে আদালত আর বারাঙ্গনার মন্দির দুটোই সমতুল, হুম। পয়সা ছাড়া প্রবেশের উপায় নাই।